আমাদের হৃদয়ের টিপু, আমাদের ভালোবাসার টিপু। এরকম একটি আয়োজনের জন্যেই নিঃসন্দেহে তাকে ধন্যবাদ দিতে হবে। এবং যে কাব্যিক উপস্থাপক, তার কাব্যিক ভাষায় বিভিন্ন উপস্থাপনা যে করেছেন, সেখানে টিপু সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে। তবে আমাদেরকে নিয়ে উনি ভাবেন, এলাকাকে নিয়ে ভাবেন, এলাকার জন্য কাজ করেন, এলাকার মানুষের বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ান, মানুষকে সাহায্য করবার চেষ্টা করেন এবং তিনি ইচ্ছে করলে অনেক কিছু করার সামর্থ্য রাখেন। একটি দাবি উপস্থাপন করব তার কাছে, আপনাদের সবার কাছে। এই যে আরেগনি কলেজটি, যে শুধুমাত্র আরেগনি নাম থাকার জন্যে, ডক্টর আরেগনি নাম থাকার জন্যে আজ পর্যন্ত যেটি এমপিওভুক্ত হয় নাই, আমরা কি টিপুর কাছে এটা এমপিওভুক্তকরণের দাবি উত্থাপন করতে পারি? দাবি না, এটি আমাদের মনে হয় অধিকার। এটা আমরা টিপুর কাছে সবার, এখানকার সবার ছাত্রছাত্রী, শিক্ষকবৃন্দ এবং এলাকার মানুষের পক্ষ থেকে এই দাবিটি তার কাছে উপস্থাপন করলাম। এখানে এই ধরনের আয়োজন, আমাদের এলাকায় অনেক গুণী মানুষ আছেন যাদেরকে অনেকে আমরা চিনি না বা জানি না। আমাদের এলাকার মানুষের একটি, অন্য এলাকার মানুষ, নোয়াখালী বা চিটাগাংয়ের কিংবা কুমিল্লার মানুষের সাথে আমাদের এলাকার মানুষের একটি চারিত্রিক বৈশিষ্ট্যগত পার্থক্য আছে। সে পার্থক্যের কথাটাই বলি। একই মন্ত্রণালয়ে পিয়ন এবং সচিব দুই ভাই চাকরি করছেন নোয়াখালীর, তাদের মধ্যে কিন্তু কোনো লজ্জাবোধ কাজ করে নাই। কিন্তু আমাদের এলাকার মানুষরা কিন্তু এই জিনিসটা করেন না, কারণ এলাকার মানুষের প্রতি টিপুর টান আছে। কিন্তু টিপুর এরকম এলাকাতে অনেক মানুষ আছেন, যেমন আমি একজন সচিবের নাম সম্প্রতি শুনেছি, এই আমাদের নাম, তার এলাকার মানুষ কিন্তু তাকে জানে না, চেনে না, তার শোনে না, কোনোদিন উনি মানুষের কোনো উপকার করেছেন এ কথাও আমাদের জানা নাই আর কি। ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু করতে পারতেন, উনি অনেক কিছু করতে পারতেন, একজন সচিব অনেক কিছু করতে পারেন। তো সেই রকম এরকম খুঁজলে অনেককে পাওয়া যাবে যাদের অনেক করবার সামর্থ্য আছে। আসলে মানুষের একটা, ওই যে আমাদের প্রফেসর সাহেব একটা কথা বলেছেন, পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে একটা কথা বলেছেন যে মানুষের জীবন হচ্ছে মানুষের শ্রেষ্ঠ সম্পদ, এর চাইতে কিন্তু বড় সম্পদ কোনো কিছু নাই। এই জীবনটাকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে পরবর্তীতে এর জন্য অনুশোচনা করতে না হয়, অর্থাৎ এই জীবনটার সর্বোত্তম ব্যবহার করতে হবে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই জুলাই বিপ্লবের সেই সমস্ত বীর শহীদদের, যাদের আত্মদানের মধ্য দিয়ে 2 সহস্রাধিক শহীদ। কি রকম অদম্য সাহস! আমাদের আবু সাইদ দুহাত বাড়িয়ে বুক চেতিয়ে বলেছে, বুকের মধ্যে তুমুল ঝড়, সাহস থাকলে গুলি কর। একবার বুলেট বিদ্ধ হয়েছে, একটু ঝুঁকেছে, দ্বিতীয়বার আরেকটি বুলেট আরেকটু হেলেছে, তৃতীয়বার আরেকটি বুলেট, চতুর্থবারে আবু সাইদ মাটিতে ভুলুণ্ঠিত হয়েছে। সেই আবু সাইদের আত্মদানের মধ্য দিয়ে সারা বাংলাদেশ জেগে উঠেছে, সারা পৃথিবী জেগে উঠেছে। মা, বোন, শিশু, সর্বস্তরের মানুষ মর্মবেদনায় আহত হয়ে রাস্তায় নেমে এসেছে। সেই লক্ষ কোটি জনতার জনস্রোতে স্বৈর শাসক দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে কি স্বৈরাচার বিদায় হয়েছে, এটি কি আপনারা মনে করেন? স্বৈরাচারের ভূত এখনো বাংলাদেশের মধ্যে অবস্থিত। শেখ হাসিনাকে যারা টিকিয়ে রেখেছিল তারা, শেখ হাসিনা তো একা সব কিছু করে নাই। এই যে পুলিশ যারা নির্মমভাবে গুলি করে মানুষকে হত্যা করেছে, এদের দায় তো তাদেরকে নিতে হবে। আমরা তো সেই পুলিশ চাই না যারা
আমাদের টাকায় কেন অস্ত্রে আমাদের বুকের উপর গুলি করে? আমরা তো সেই বিডিআর চাই না, আমরা মানবিক পুলিশ চাই। আমরা পুলিশ হবে জনগণের বন্ধু, আমরা সেই রকম পুলিশ চাই। শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছিল কে? এই যে প্রশাসনের মধ্যে যারা বসে আছেন ওনারা টিকিয়ে রেখেছেন। সেই স্বৈরাচারের ভূত প্রশাসনের মধ্যে এখনো বহাল আছে। ওদেরকে বহাল রেখে বাংলাদেশে ফ্যাসিবাদ পুনরায় জাগ্রত হবে, পুনরায় স্বৈরাচার জাগ্রত হবে। যতক্ষণ পর্যন্ত সেই ফ্যাসিবাদের ভূত, যতক্ষণ সেই ফ্যাসিবাদের ভূত এই রাষ্ট্র কাঠামোর মধ্যে থেকে সংস্কারের কথা বলছেন প্রফেসর ইউনূস সাহেব, এমনি এমনি তো বলছেন না। এই সমস্ত ভূতের তাড়াতে হবে, এই সমস্ত অপকর্মকারীদের বিচার করতে হবে। এই তো লাঠির আঘাতে আমার এখানে ক্ষত চিহ্ন, এই তো সেই পুলিশ যে আমাকে লাঠির আঘাত করে রক্তাক্ত করেছে। সেই সমস্ত পুলিশ দিয়ে, সেই সমস্ত প্রশাসনের, সেই সমস্ত ব্যক্তিকে টিকিয়ে রেখে যারা বলতো আমার দুটো বাপ, একটা বাপ হচ্ছে শেখ মুজিবুর রহমান আর একটা নিজের বাপ, সেই লোক কি প্রশাসনের মধ্যে নাই এখন? ওই লোককে দিয়ে আপনি বাংলাদেশের সংস্কার না করে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব, ফ্যাসিবাদের ভূত দূর করা সম্ভব, স্বৈরাচারকে বিতাড়িত করা সম্ভব। শেখ হাসিনা কি একা স্বৈরাচার ছিল? তার সমস্ত সহযোগীরা যারা বাংলাদেশে এখন অক্ষত অবস্থায় আছে, প্রশাসনকে বলে যে আপনারা ঠিকানা দেন, ধরে নিয়ে আসি। আমি বললাম যে আমাকে ধরার জন্যে আপনারা গাইবান্ধায় খুঁজেছেন, সাদুল্লাপুরে খুঁজেছেন, বগুড়ায় খুঁজেছেন, ঢাকার 5টা ডিবির টিম নামিয়েছেন আমাকে অ্যারেস্ট করার জন্য। এখন আপনি বলেন যে তাদের ঠিকানা দেন, আপনারা জানেন না তারা কোথায় থাকে, আপনারা জানেন না। এবং এটিকে জনবান্ধব ভিত্তিক বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব নয়। যে কোনো দল ক্ষমতায় আসুক, বিএনপি, জামাত কিংবা অন্য কোনো দল, যে দল ক্ষমতায় আসুক, এই ধরনের কাঠামো অবশিষ্ট রেখে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব নয়। এটি আমার নিজের বিশ্বাস, আমার নিজের বিশ্বাস থেকে বলছি। কাজেই সেই কাজটি ইউনূস সাহেবকে আমরা সহায়তা করতে চাই, সহযোগিতা করতে চাই, এবং দল হিসেবে বিএনপি সেই কাজটি দ্রুত সম্পন্ন করার তাগিদ দিচ্ছে। দেশের মধ্যে আইন শৃঙ্খলার অবস্থা ভালো নয়, আইন শৃঙ্খলার অবস্থা। মানুষ এখনো আতঙ্কিত। রাত্রে রুগী দেখে যখন ফিরি রাত 8টার সময় বলে যে স্যার যেতে পারবো না, রাস্তার মধ্যে পুলিশ ধরবে, হাইজ্যাক করবে। চুরি ডাকাতি ছিনতাই বেড়েছে, অপকর্ম বেড়েছে, জুয়া বেড়েছে, হাউজের নামে, সার্কাসের নামে বিভিন্ন জায়গায় জুয়া হচ্ছে, অশ্লীলতা চলছে, যেগুলো সমাজকে আক্রমণ করে। সেই ধরনের প্রবণতা সমাজের মধ্যে আমরা লক্ষ্য করছি। মব জাস্টিস চালু হয়েছে, 50 জন মানুষ একসঙ্গে হয়ে যে কোনো মানুষের বিচার ক্ষমতা তাদের হাতে তুলে নিয়েছে। এইভাবে তো দেশ চলতে পারে না, একটা নৈরাজ্যের মধ্যে তো দেশ চলতে পারে না। এই অবস্থার পরিবর্তনের জন্য আমরা ইউনূস সাহেবকে আহ্বান জানাবো। প্রফেসর ইউনূস আমাদের সবার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। অতি দ্রুত সংস্কার চাই, অতি দ্রুত নির্বাচন চাই, নির্বাচিত প্রতিনিধিদের হাতে যে ক্ষমতা হস্তান্তর চাই। দীর্ঘ 15 বছর রাজপথে লড়াই করেছি আপনাদের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। মানুষের জনপ্রতিনিধি নির্বাচন করবে সেই অধিকারের লড়াইয়ে আমরা দীর্ঘ 15 বছর রাজপথে লড়াই করেছি। আমাদের লড়াইয়ের মধ্যে হাজারো মানুষ শহীদ হয়েছেন। 50 লক্ষ বিএনপি নেতাকর্মীর নামে মামলা। পালিয়ে বেড়াচ্ছে। এই তো রসুলপুর অঞ্চলের অসংখ্য মানুষ বাড়িতে থাকতে পারে নাই, পালিয়ে বেড়াতে হয়েছে দিনের পর দিন, রাতের পর রাত। এগুলো কি ঠিক না ঠিক? যে পথ আমরা নির্মাণ করেছি 15 বছরে, সেই পথের উপর, সেই পটভূমিতে দাঁড়িয়ে জুলাইয়ের বিপ্লব সংগঠিত হয়েছে 3 সপ্তাহের মধ্যে। প্রত্যেকটা বিপ্লবের এক একটা আইকন থাকে। 1969 ছিল শহীদ আসাদ, 1990 সালে ছিল শহীদ মিলন। এই ধরনের আইকনদের মধ্য দিয়ে যে অগ্নিস্ফুলিঙ্গ তৈরি হয়, সেই অগ্নিস্ফুলিঙ্গ সারা দেশে প্রবাহিত হওয়ার মধ্যে বিদ্রোহ, বিপ্লব এবং গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আমরা সেই সব বীর শহীদদের আবার সশ্রদ্ধ সালাম জানাই। আমাদের সাদুল্লাপুরে নিহত হয়েছেন 2 জন, আমার জানা মতে 2 জন কামারপাড়ায় 2 জন নিহত হয়েছে। এবং
দুইজন নিহত হয়েছে আমি জানা মতে, দুজনের দাফনে আমরা ছিলাম এবং তাদেরকে আর্থিক সহায়তা করেছি সেই সময় বিএনপির পক্ষ থেকে। পলার বাড়িতে 2 জন হয়েছে এবং সুন্দরগঞ্জ গোবিন্দগঞ্জে 1 জন হয়েছে, এটা আমার জানা মতে। তারা কিন্তু আমাদের গাইবান্ধায় কিন্তু শহীদ হন নাই, তারা না তারা হয়েছে শিল্পাঞ্চলগুলোতে, টঙ্গী, গাজীপুর, এই সমস্ত এলাকায়। এই সমস্ত শহীদদের পরিবারের প্রতি জুলাই ফাউন্ডেশন দাঁড়াবে, সরকার দাঁড়াবে এবং আমি শুনেছি ইফাদ বোধহয় একটা সহায়তা করবে প্রশাসনকে, যে এই যোদ্ধা মানে এই যারা আহত হয়েছেন, যারা এখনও, কালকেও তো দেখলাম একটা ছেলেকে টাকা দিলাম আমি আমার গ্রামের বাড়িতে, পরশু দিন, ঈদের আগের দিন, চোখে গুলি আছে, একটা চোখে দেখতে পায় না। গাইবান্ধারই একটা ছেলে এসেছিল আমার কাছে, তার চিকিৎসা করে কোনো লাভ হয় নাই। ও ছেলেটারও সাহায্য, একটা চোখ দেখতেই পায় না একদম। এই আমি জানি না রেকর্ড আছে কিনা, কেন রেকর্ড না থাকার পেছনে প্রধান যে কারণ, সেই সময় ডাক্তাররা সব পালায় গেছিল, কোনো হাসপাতালে গিয়েছে, অ্যাটেন্ড করেছে, কিন্তু কোনো রেজিস্ট্রে কোনো রেকর্ড নাই। এই কারণে এক্স্যাক্টলি কতজন গাইবান্ধায় আহত হয়েছে সেই তথ্যটি পাওয়া যায় নাই। এবং আমার জানা মতে এবং বিভিন্ন জায়গায়, বগুড়াতেও তো আহত যারা হয়েছেন এই গণ অভ্যুত্থানে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। একমাত্র ব্যতিক্রম শুধু বোধহয় গাইবান্ধায়, যেটা সরকারের পক্ষ থেকে কিংবা জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো রকম আর্থিক সহায়তা বোধহয় দেওয়া হয় নাই আমার জানা মতে। এই বিষয়টি সবার দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি টিপুর প্রশংসা করতে চাই যে তোমাদেরকে পুরস্কার দেওয়ার অর্থ কী, তোমাদেরকে উদ্বুদ্ধ করা, তোমাদেরকে প্রলুব্ধ করা, তোমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ নির্দেশনা করা। এবং এভাবেই তোমাদের মধ্যে নিশ্চয়ই আমাদের আরেকজন টিপু হবে, আরেকজন আমার মতো কি হতে চাও? কেউ হতে চায় না, ওই যে জেল খাটা লাগে, কেউ মাথা নাড়তেছে, কেউ হতে চায় না আমার মতো কেউ হতে চায় না। কেউ হতে চাও আমার মতো? আচ্ছা, হচ্ছে যে আশা করি এই সমাজ এবং এই আমাদের এলাকাতে একদম অনুন্নত, পশ্চাৎপদ, অবহেলিত এবং বৈষম্যের শিকার একটি এলাকা। সাদুল্লাপুরে জন্মের পর যেরকম সাদুল্লাপুর দেখেছি, ঠিক অবিকল ওই চেহারাই আছে, বদলায় নিয়ে এতটুকু। বদলেছে, সুন্দরগঞ্জ বদলেছে অনেক। এমনকি এই যে 2 বছর আগে কালীর বাজারে গিয়েছিলাম হেডকোয়ার্টার, 2 বছরের মধ্যে চেহারা পাল্টে গেছে, কিন্তু সাদুল্লাপুরের চেহারা পাল্টায় না, কারণ সাদুল্লাপুরের অবকাঠামো যা ছিল তাই আছে। একই অবস্থা গাইবান্ধারও। তুমি একটা ভালো হোটেলে ভাত খাবা, আমাকে জিজ্ঞেস করো ঢাকার থেকে তারা কী কাজে আসছে, আর শুটিংয়ে আসবে, গাইবান্ধা একটা ভালো হোটেলের নাম বলেন যে খাওয়া দাওয়া করবো, ঈদের সময় তারা শুটিং করবে। আমি বলতে পারলাম না যে একটা ভালো হোটেলের নাম। স্কেচিনের কথা বলবো, ওখানে গলা কাটা, ওটা তো বলা সম্ভব নয়। তো এই অবস্থা আমাদের গাইবান্ধারও। কাজেই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং আমরা বদলাবো। আমরা সাদুল্লাপুরকে বদলাতে চাই, আমরা গাইবান্ধাকে বদলাতে চাই এই টিপুদের সহায়তা নিয়ে। এবং কোথায় গেলেন, চলে গেছেন নাকি? আছেন? ও আচ্ছা, এই ওনাদের সহায়তা নিয়ে আমরা আমাদের এলাকাকে বদলাতে চাই। আমি আপনাদের সঙ্গে আছি, আপনাদের ভালোবাসার মধ্যে থাকতে চাই, আপনাদের হৃদয়ে থাকতে চাই, আপনাদের অন্তরে থাকতে চাই, আপনাদের সুখী দুঃখে থাকতে চাই, আপনাদের আস্থায় থাকতে চাই, আপনাদের বিশ্বাসের মধ্যে থাকতে চাই। আপনারা কি আমার জন্য আপনি দোয়া করতে রাজি আছেন? একটু হাত তুলে দেখান কে কে দোয়া করতে রাজি আছেন। যারা মন খায় মনোবাক্যে দোয়া করতে চান তারা 2 হাত তুলে দেখান ইনশাআল্লাহ। মহিলারা হচ্ছে মায়েদের কথা বলতে বলেছে, মায়েদের সম্মান অনেক উপরে, মায়েদের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমাদের বেহেশত আপনাদের পায়ের নিচে, এবং আমাদের লক্ষ্য হচ্ছে আপনাদেরকে স্বাবলম্বী করা, স্বনির্ভর করা, আত্মনিয়ন্ত্রণের অধিকার দেওয়া এবং কর্মক্ষম মহিলা জনগোষ্ঠী, নারী জনগোষ্ঠী গড়ে তোলা। শুধুমাত্র ভাত পাক করে সারাটা জীবন অতিবাহিত করলেন, কিংবা সন্তানের গোসল করানো, পাশা শেষে দেওয়া, এর মধ্য দিয়ে জীবন অতিবাহিত হয়ে গেল। আমি মাঝে মাঝে বলি, সেদিন একটা মহিলাদের অনুষ্ঠানে গিয়েছিলাম, একটু বেশি সময় হয়ে যাচ্ছে কিন্তু কথাগুলি সত্যি। এরকম বসে আছে লাইনের মধ্যে, একই গ্রামের মানুষ। জিজ্ঞেস করলাম যে বলেন তো ওনার নাম কি, চেনেন ওনাকে? চিনি। নাম কি বলেন তো? নাম তো বলতে পারবো না। অমুকের বউ, সেটা বললো, ওই হচ্ছে অমুকের বউ। আমাদের দেশের মেয়ে মানুষের কোনো নাম থাকে না, জন্মগ্রহণ করার পরে বলে অমুকের বেটি,
বিয়ের পরে বলে অমুকের বউ, তারপরে যখন বাচ্চা হয় তখন বলে ফলনার ফলনার মাও, তারপরে যখন দাদি হয় তখন তাসকার দাদি। তা মেয়েদের কোনো নাম থাকে না, আমাদের দেশে গ্রামের অঞ্চলে মেয়ে মানুষের কোনো নাম থাকে না। এই হচ্ছে বাংলাদেশের মেয়েদের অবস্থা। এই অবস্থা থাকবে না, বদলাতে হবে, নিজের নামে পরিচিত হতে হবে। সেই অবস্থার জন্যে অর্থনৈতিক স্বাবলম্বী হওয়া দরকার, অর্থনৈতিক ভাবে, এবং নিজেরই নিয়ন্ত্রণ, নিজের শরীরের উপর নিজের নিয়ন্ত্রণ নাই মেয়ে মানুষের, সেই নিয়ন্ত্রণটাও দরকার। এই কথা বলে আপনাদের মেয়ে মানুষের আরো হাজারো সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। টিপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্যে।